গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে ভৌতবিজ্ঞানের ক্লাসে তোমাদের যে টপিকটি আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন আর এর কুফল নিয়ে। শীতপ্রধান দেশে গাছপালা সংরক্ষণের জন্য আমরা জানি যে কাঁচের ঘর ব্যবহার করা হয়। সেখানে কি হয়, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি কাঁচ ভেদ করে প্রবেশ করায় গাছপালাগুলো কি হয়, বেঁচে থাকে। কিন্তু গাছপালা ও মাটি কর্তৃক যে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি, সেগুলি কি হয়, কাঁচ ভেদ করে বাইরে বেরোতে পারে না। ফলে কি হয়, ঘরটি উষ্ণ থাকে এবং গাছপালা সজীব থাকে। এই ধরনের কাচের ঘরকে কি বলা হয়, গ্রিন হাউস। একইভাবে কি হয়, পৃথিবীর যে বায়ুমণ্ডলে উপস্থিত CO2, জলীয় বাষ্প, তাই তো, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে আপতিত হতে দেয়, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে দীর্ঘ ইনফ্রারেড রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। ফলে কি করে, পৃথিবীকে ঘিরে তার সংলগ্ন বায়ুমণ্ডল একটি উষ্ণ আবহাওয়া সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। ওকে, তো এর ফলে যে গ্রিন হাউসের ফলে পরিবেশ ও মানুষের কী কী ক্ষতি হতে পারে। গ্রিন হাউসের প্রভাবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় এবং বেড়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি আমরা দিনের পর দিন সারা বিশ্ব জুড়ে, যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত এই ঘটনাটা। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এর ফলে পৃথিবীর উষ্ণতা এত বেড়ে যাবে যে মেরু অঞ্চলের বরফগুলো কী হবে, গলে যাবে এবং গলতে শুরু করে দিয়েছে অলরেডি। ফলে উপকূলবর্তী যে বহু এলাকা, সেগুলো কী হবে, সারা জীবনের জন্য জলের তলায় চলে যাবে, অর্থাৎ চিরকালের মতো জলের তলায় চলে যাবে। ক্রমাগত উষ্ণতার বৃদ্ধির ফলে কী হবে, এছাড়া বিভিন্ন টাইপের আমাদের ঝড়, যেমন সাইক্লোন, টর্নেডো, এছাড়াও দাবানল প্রভৃতি প্রকোপ বাড়বে। এর ফলে বন্যজীব সম্পদ আমাদের ধ্বংস হয়ে যাবে এবং বিভিন্ন রোগ জীবাণু বহনকারী যে পোকামাকড়ের সংখ্যা, প্রাণীগুলো বেড়ে যাবে। এর ফলে আমাদের বিভিন্ন টাইপের রোগ, ম্যালেরিয়া, এনকেফালাইটিস, এবং কেউ কেউ মনে করছে যে এই করোনাও একটা এরকম টাইপেরই একটা এফেক্ট। করোনাও, যদিও এটা বিতর্কের বিষয়, করোনা অনেককে মনে করছে যে কৃত্রিম ভাইরাস, আবার কেউ কেউ মনে করছে প্রাকৃতিক ভাইরাস। তো এরকম টাইপের বহু অজানা ভাইরাসের সম্মুখীন আমাদের হতে হবে। আর এরপরে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে 3টি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও, তাদের উৎস সম্পর্কে লেখো। গ্রিনহাউস গ্যাসের 3টি উদাহরণ হচ্ছে CO2, নাইট্রাস অক্সাইড, N2O যা সংকেত, কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে মিথেন। ওকে, মিথেনের সংকেত হচ্ছে CH4, সি বড় হাতের, H বড় হাতের, CH4। ওকে, তো কার্বন ডাইঅক্সাইডের উৎস হিসেবে কি বলা যায়, বিভিন্ন টাইপের তেল, খনিজ তেল, কয়লা, এছাড়াও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানি দহনে পাওয়া যায়। সিমেন্ট তৈরির কারখানায় চুনাপাথরকে উত্তপ্ত করলে আমরা কি হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে। আর নাইট্রাস অক্সাইডের উৎস হিসেবে বলা যেতে পারে যে আমাদের মাটিতে উপস্থিত যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে, সেগুলো নাইট্রেট লবণকে কী করে, ধাপে ধাপে বিজারিত করে ফেলে এবং রিডাকশনের ফলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। আর মিথেনের উৎস কী হতে পারে, মিথেনের উৎস হচ্ছে পৃথিবীর বিস্তীর্ণ ধানক্ষেত, এছাড়াও জলাভূমি আছে। আর মিথানোজেনিক ব্যাকটেরিয়াতে থেকেও মিথেন গ্যাস উৎপন্ন হয়। আর আরেকটা হচ্ছে গবাদি পশুর যে পাকস্থলীর রুমেন আছে, রুমেন নামক প্রকোষ্ঠে এবং উই পোকাদের অন্ত্রের মধ্যে কি ব্যাকটেরিয়াতেও যে ব্যাকটেরিয়া থাকে, সেখানেও মিথেন গ্যাস উৎপন্ন করে এবং বাতাসে মিশিয়ে দেয়। এবার প্রশ্ন হচ্ছে, এই গ্রিন হাউস এফেক্টের কারণগুলি কী কী। বিভিন্ন টাইপের কারণ হতে পারে, যে পরিবেশ গঠিত যেগুলো হচ্ছে, যেমন দেখো হিমায়ক রূপে CFC, ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার। ক্লোরোফ্লুরোকার্বন
ক্লোরোফ্লুরোকার্বনে যেমন হিমঘর, এসি, রেফ্রিজারেটর, ইলেকট্রনিক শিল্পে, রং শিল্পে, এগুলো সিএফসি হিমায়ক রূপে ব্যবহৃত হচ্ছে। এর ফলে কি হয়, সিএফসির পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য পাই, যা একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। আর কি হয়, জীবাশ্ম জ্বালানি দহন, যেমন শিল্পক্ষেত্রে, যানবাহনে, গৃহস্থালির কাজে জীবাশ্ম জ্বালানি ব্যবহার ক্রমশ বাড়ছে। এর ফলে কী হয়, বাতাসে CO2 পরিমাণও বাড়ছে। আচ্ছা, অবাধ বৃক্ষছেদন যেটা হচ্ছে, সেটা কি হয়, অবাধে গাছ কাটার ফলে বায়ুতে যে O2 পরিমাণ কমে যাচ্ছে এবং CO2 পরিমাণ বেড়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে বৃক্ষছেদনের ফলে। তাহলে গ্রিনহাউস গ্যাসগুলি কি হয়, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে একটা আপেক্ষিক ভূমিকা গ্রহণ করছে। এছাড়াও জৈব আবর্জনার পচনের ফলেও হতে পারে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পায়। তা এবার আমরা গ্রিনহাউসের যে এফেক্টটা হচ্ছে, যে প্রভাবটা, সেটা কমানোর উপায়গুলি কী কী? তো গ্রিনহাউসের প্রভাবের জন্য যে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উষ্ণতা বৃদ্ধি, এর ফলে প্রতিটি দেশকে যৌথভাবে চেষ্টা করতে হবে যে গ্রিনহাউসের প্রভাবটা কমাতে পারা, কীভাবে কমানো যায়। এই প্রভাব কমানোর উপায়গুলো হচ্ছে, নতুন করে গাছ লাগাতে হবে, যাতে আমাদের বাতাসের মতো অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং CO2 পরিমাণটা কমে যায়। ওকে, আর 2 নম্বর হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার যথাসম্ভব কমাতে হবে। 3 নম্বর, অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, আর অবশ্যই সিএফসির ব্যবহার, ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার কমাতে হবে। ওকে, এখন সিএফসি ফ্রি এসিও বেরিয়েছে, যদিও একটু কস্টলি, কিন্তু সিএফসি ফ্রি এসি বেরিয়েছে এখন। আচ্ছা, গ্রিন হাউসের প্রভাবের একটা উপযোগিতাও আছে। তো গ্রিন হাউসের প্রভাব যদি না থাকতো তাহলে কি হতো, অর্থাৎ গ্রিন হাউসের প্রভাবের জন্যই এটা ঘটে থাকে, যে উপকারিতা আছে সেটা শুনে নাও। যে গ্রিন হাউসের প্রভাবের ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে যে বিকিরিত তাপ ভূপৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যে আবদ্ধ থাকে। এর ফলে কি হয়, পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 কি 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে যায়। তো যদি গ্রিন হাউসের প্রভাব না থাকতো তাহলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হতো, -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেত। এবং এটাও কিন্তু একটা জীবন ধারণের জন্য তাপমাত্রা নয়, অর্থাৎ পৃথিবীতে জীবের কোনো অস্তিত্বই থাকতো না গ্রিন হাউসের এফেক্ট না থাকলে। ওকে, কিন্তু এটা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আবার। ওকে, তো এটাই হচ্ছে আবার পরবর্তীকালে আসছি বিশ্ব উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়ন কাকে বলবো? সভ্যতা যত আমরা অগ্রগতি, দিনের পর দিন শিল্পায়নের প্রসার ঘটছে, বনসম্পদের ব্যাপক যে ধ্বংস সাধন, সেগুলো হচ্ছে অপরিকল্পিতভাবে নগরায়ন হচ্ছে। ব্যাপক হারে কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানি কী করছি আমরা, দহন করছি। এরপরে কী হয়, বায়ুমণ্ডলে কী হচ্ছে, CO2 পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং CO2 পরিমাণ যত বাড়ছে উষ্ণতাও বাড়ছে। ফলে বাড়ছে কী হয়, ভূপৃষ্ঠে জলের বাষ্পীভবন প্রক্রিয়া, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং জলীয় বাষ্পের পরিমাণ কী হয়, এই মূলত এই দুটো গ্যাস, CO2 ও জলীয় বাষ্প, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। তাহলে ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বাড়িয়ে তুলছে। এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এবার বিশ্ব উষ্ণায়নের কুফল যদি বলা হয়, কুফল হলে কি, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি হলে কী হবে, পাহাড় পর্বত, যে মেরু অঞ্চলের বরফগুলো, সেগুলো গলতে শুরু করছে, এবং গলতে শুরু করার ফলে সমুদ্রের জলতলের যে উচ্চতা, এটা বেড়ে গিয়ে উপকূলবর্তী যে জনবহুল এলাকাগুলো, সেগুলো নিচু এলাকাগুলো, সেগুলো প্লাবিত হচ্ছে। হ্যাঁ, তারপরে 2 নম্বর কি, পয়েন্ট করে করে লিখতে পারো এগুলো। বৃষ্টিপাত অনিশ্চিত হয়ে পড়বে কিছু কিছু জায়গায়। একদিকে যখন বৃষ্টিপাত হবে, তেমনি অন্য জায়গায় বৃষ্টিপাত অনিশ্চিত হয়ে পড়বে, কারণ এটা হচ্ছে বিশ্ব উষ্ণতার তাপমাত্রা বৃদ্ধি পাবে। একদিকে যদি খরা হয়, একদিকে বন্যা হবে। যেদিকে খরা হবে সেখানে কী হবে, কৃষিকাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও বৈচিত্র্য হ্রাস পেতে পারে, আর বিভিন্ন টাইপের পোকামাকড়ের বংশবৃদ্ধি ঘটবে উষ্ণতা বৃদ্ধি হয়ে উঠলে। হ্যাঁ, মশা, মাছি, এইসব জাতীয় যেগুলো মানে পতঙ্গগুলো আছে আমাদের, পোকামাকড়গুলি, সেগুলো আরও বৃদ্ধি পাবে, আর উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর হারও বৃদ্ধি পাবে, বনজ সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কুফল বলতে পারো। তাহলে এবার বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী কী ব্যবস্থা নেব? যে বিশ্ব উষ্ণায়ন, বায়ুমণ্ডলের CO2 পরিমাণ নিয়ন্ত্রণ করতে হলে যে আমরা
আগে পড়লাম গ্রিন হাউসের প্রভাব কমানোর জন্য যেগুলো আলোচনা করলাম ঠিক একই টাইপের 1 নম্বর পয়েন্ট করে লিখবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত সম্ভব কমাতে হবে, বিকল্প হিসাবে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে, যেমন কি সৌরশক্তি, বায়ুশক্তি। আর যেগুলো জীবাশ্ম জ্বালানি সে হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি। ওকে। 2 নম্বর হচ্ছে কি বনজ সম্পদের যে ধ্বংসসাধন রোধ করতে হবে, সেটা কি হচ্ছে সেই সঙ্গে বনভূমির সংরক্ষণ, নতুন বনাঞ্চল গড়ে তুলতে হবে, বৃক্ষরোপণ করতে হবে ব্যাপক হারে, খুব প্রয়োজনীয় আমাদের। ওকে। এবার প্রশ্ন হচ্ছে সিএফসি কি? সিএফসি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ মিথেন ও ইথেনের বিভিন্ন ক্লোরিন ও ফ্লোরিন প্রতিস্থাপিত যৌগ। CF2Cl2 হতে পারে, ক্লোরোফ্লুরোকার্বন। CFCl3 হতে পারে, CFCl3 নাম হচ্ছে ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। ওকে, CFCl3 বড় হাতের সি, বড় হাতের এফ, বড় হাতের সি, ছোটো হাতের এল, 3 CL3। আর ডাইফ্লুরোমিথেন যেটা হচ্ছে সেটা হচ্ছে CF2Cl2। ওকে। আবার ট্রাইফ্লুরো ইথেন হয়, সেটা হচ্ছে CF2Cl2 হাইপেন CF3। সংকেতগুলো আমি লিখে দিচ্ছি, দেখো। CFC সংকেত বিভিন্ন টাইপের CFC হতে পারে ক্লোরোফ্লুরোকার্বন, যেমন দেখো CFCl3 এর নাম কি বললাম? ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। মিথেন, এটা কেন নামকরণটা মিথেন হচ্ছে একটা কার্বন আছে বলে, হ্যাঁ। 2টো কার্বন থাকলে তখন ইথেন হয়, 3টে থাকলে প্রোপেন হয়। এগুলো তোমরা ক্লাস 10-এ পড়বে। ক্লাস 10-এ IPC নেম আছে জৈব যৌগের নামকরণে, ওখানে ভালোভাবে শিখতে পারবে। এখানে CF2Cl2 এটা হচ্ছে ডাইফ্লুরোমিথেন। এবার ক্লোরোটা কেন হলো, ফ্লুরোটা কেন হলো, এগুলো তোমরা পড়বে IPC নেমে, তোমাদের এগুলো নিয়মগুলো আছে। ডাইফ্লুরোমিথেন। ওকে। নেক্সট হচ্ছে কি, আরেকটা কি বললাম, ডাইফ্লুরো ইথেন বলেছি। দেখো ইথেনের ক্ষেত্রে 2টো কার্বন থাকবে, এর সংকেত হচ্ছে দেখো ডাইফ্লুরো ইথেনের ক্ষেত্রে CH3CCl2F। ডাইক্লোরোফ্লুরো ইথেন, এর নাম হচ্ছে ডাইক্লোরোফ্লুরো ইথেন। 2টো কার্বন আছে বলে ইথেন হচ্ছে। দেখো ইথেন ছিল, ইথেনের সংকেত হচ্ছে C2H6 CH3 হাইফেন CH3। এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এই মৌলগুলো ঢুকে গেছে এর মধ্যে। C2H6 এর সংকেত হচ্ছে এটা CH3.CH3, এটা ইথেনের সংকেত। C2H6 CH3.CH3, সেখানে প্রতিস্থাপিত কে ঢুকলো CCl2F। এর নাম কি বললাম? ডাইক্লোরোফ্লুরো ইথেন। মনে থাকবে, ডাইক্লোরোফ্লুরো ইথেন। এবার আর একটা হতে পারে কি, ট্রাইফ্লুরো ইথেন হতে পারে, যে সংকেতটা এরকম হবে CFCl2.CF3। এখানে দেখো H3 মানে অর্থাৎ হাইড্রোজেনগুলো সবগুলোই প্রতিস্থাপিত হয়ে গেছে। নাম কি? ট্রাইফ্লুরো ওকে, ট্রাইফ্লুরো ইথেন। ওকে। ট্রাইফ্লুরো ইথেন, এটা H হবে। CHCl2, এখানে একটা হাইড্রোজেন আছে, 2টো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে ট্রাইফ্লুরো ইথেন। ওকে, CHCl2 CF3। ট্রাইফ্লুরো ইথেন। ইথেন কেন হলো? এখানে 2টো কার্বন আছে বলে। C2। ওকে, C2 থাকলে সবসময় ইথেন হবে, অর্থাৎ সিঙ্গেল বন্ড যোগ দিতে হবে। CC সিঙ্গেল বন্ড থাকলে, সিঙ্গেল বন্ড কি, ডবল বন্ড কি, এগুলো তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে, এখন তোমরা বুঝতে পারবে না, যে সংকেতগুলো জেনে নাও। তাহলে CHCl2 CF3, এগুলো সবই হচ্ছে CFC ক্লোরোফ্লুরোকার্বনের উদাহরণ। বোঝা গেল? পরের দিন তোমাদের আমি পলিমার নিয়ে আলোচনা করব। ওকে, আজকে ক্লাস তোমাদের এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।